এই আইফোন 16 প্রো ম্যাক্স ইউজ করার পাশাপাশি 16 প্লাস এই ফোনটাও আমি ইউজ করছিলাম। এবার অ্যাপেল 16 এর বদলে 16 প্লাস পাঠিয়েছে, তাই আমাদের তার রিভিউ করতে হবে। তবে তাতে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, কারণ 16 আর 16 প্লাসের মধ্যে ডিফারেন্স শুধু সাইজেই। আইফোন 16 6.1 ইঞ্চি আর 16 প্লাস 6.7 ইঞ্চি, আর সব কিছু সেম। ব্যাটারি সেটার ব্যাপারে একটু বাদে আসছি, তবে আপনি ধরে নিতে পারেন আইফোন 16 প্লাসের ভিডিও দেখছেন মানে এক্স্যাক্টলি আইফোন 16 এর ভিডিওই দেখছেন। এক্স্যাক্টলি সব কিছু সেম, কোথাও কোনো তফাৎ নেই। না, ভুল বললাম, একটা তফাৎ আছে। এই 0.6 ইঞ্চি বড় ডিসপ্লের জন্য আপনাকে 10,000 টাকা এক্সট্রা দিতে হবে। এবার আইফোন 16 সিরিজের আনবক্সিং করার তো কিছু নেই, বক্সে ফোন ছাড়া, কেবল ছাড়া শুধু কিছু কাগজ আছে। কিন্তু ফোনটা যখন আমরা বার করে দেখলাম, এই কালারটা দেখে উফ কি লাগছে। এর আগের জেনারেশনের আইফোনগুলোর কালার খুব সোবার ছিল, এবার একটু ভাইব্রেন্ট লাগছে, দেখতে ভালো লাগছে। কিন্তু তবে আমার তার থেকেও ভালো লাগছে এর ব্যাক কভারটা। আইফোন 16 প্লাসের সিলিকন কেস, এটা আবার ম্যাগসেফ অ্যাপেল পাঠিয়েছে, তাই দেখে চমৎকার লাগছে, ইউজ করতে ভীষণ ভালো লাগছে। তবে দাম শুনলে বিচিটাকে উঠে গেছে তো। এই এডিটার, এই মাসের মাইনে কাটা। আইফোন 16 প্লাসে গতবারের থেকে কিছু চেঞ্জ হয়েছে, এটা ঘটনা। যেমন এই ক্যামেরা লেআউটটা আগেরবার কোনাকুনি ছিল, এবার লম্বালম্বি হয়ে গেছে। এতে আমার কিছু যায় আসেনি, যেরকমই হোক না কেন ছবির কোয়ালিটি বেটার হয়ে থাকলে হয়েছে কিনা একটু বাদে বলছি। এবার চারদিকের ফ্রেম, বডি এগুলোতে কোনো চেঞ্জ হয়নি। আইফোন 16 আর 16 প্লাসে কোনো টাইটানিয়াম আসেনি। তবে হ্যাঁ, তা সত্ত্বেও ওয়েট কিন্তু ভালোই ম্যানেজ করতে পেরেছে। 199 গ্রামের মতো ওজনে আর 7.8 মিলিমিটার মাত্র থিকনেস। আর ওয়েট ব্যালেন্স দেখুন কি চমৎকার করেছে। ফোনটা হাতে নিয়ে প্রিমিয়াম ফিল আসছে এবং বড় ফোন বলে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে বড় ফোন। হ্যাঁ, প্লাস ফিলিং যেটা। কিন্তু এখন বোধহয় ভাবার সময় এসেছে, অ্যাপেল প্রতি বছর যে 4টে করে ফোন লঞ্চ করে, তার মধ্যে প্লাস মডেলটার কি আর কোনো প্রয়োজন আছে? প্লাস মডেল সাধারণত বেস মডেল আর প্রো মডেলের মধ্যে একটা ব্রিজের কাজ করে, সেই ব্রিজটার কি আর কোনো প্রয়োজন আছে? আপনাদের ভাবতে দিলাম, উত্তর লিখুন। আমি ততক্ষণে বাকি ভিডিওটা শেষ করে নিই, তারপর বলছি। এবারে চারদিকে যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটার মধ্যে কিছু নতুনত্ব আছে যেটা আপনাকে কেউ বলেনি এর আগে। যেমন সিম ট্রে, এবার সিম ট্রে কিন্তু লম্বালম্বি দেওয়া হয়েছে, সিম লম্বালম্বি রাখা যাবে। এটা একটা চেঞ্জ। ওকে, ইনোভেশন না হলেও চেঞ্জ তো, কিন্তু যেটা সত্যিই চেঞ্জ, এই শাটার বাটন বা ক্যাপচার বাটন। এই বাটনটা যে বাটন, এটা অ্যাপেল মানতেই রাজি নয়। তারা প্রথমে বলতে চেয়েছিল যে এটা ম্যাকবুকে যেরকম ওই হেপটিকের মাধ্যমে ফিলিং দেয় যে কিছু চাপছি, এটা সেরকমই জিনিস। কিন্তু এটা চোখের সামনে দেখা যাচ্ছে যে প্রেস করলে বাটনটা প্রেস হচ্ছে, এবং এই জিনিসটাকে অ্যাপেল ফ্রেমের সাথে একদম মিশিয়ে এত সুন্দর করে বানিয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, তবে ওই প্লেসমেন্টে একটু গন্ডগোল। এটা ল্যান্ডস্কেপ মোডে বা ভার্টিক্যাল মোডে যেভাবেই ছবি তুলতে যাই না কেন, একটু কনফিউশন ক্রিয়েট হয়। তবে একটা ব্যাপার তো আছে, যেটা সদ্য এসছে, ব্যবহার করতে করতে হয়তো এটা অভ্যাস হয়ে যাবে আমাদের, সেটা সময় বল। তবে ভালো ব্যাপারটা খেয়াল করুন, অ্যাপেল যখন নতুন কিছু ইন্ট্রোডিউস করে, তখন আইফোনে নন প্রো যে মডেলগুলো আছে সেখানে সেই জিনিসটা দেয় না। এবার এই ক্যাপচার বাটনটা অ্যাপেল তাদের 16 আর 16 প্লাস দুটো ফোনে তো বটেই, মানে 4টে ফোনেই দিয়েছে। এটাকে একবার ক্লিক করলে ফটো ওঠে ঠিকই, কিন্তু দুবার ক্লিক করলে ভিডিও ওঠে না। ওটা ধরে রাখা অবস্থাতে আরেকটু প্রেস করলে তখন ভিডিও উঠতে শুরু করে, মানে যতক্ষণ আপনি চেপে ধরে রাখবেন ততক্ষণ ভিডিও উঠবে। এছাড়া এই বাটনটা খুব স্মুথলি, খুব ভালোভাবে কাজ করছে, স্লাইড করা যাচ্ছে। প্রেসার সেন্সিটিভ বাটন, প্রেসার সেন্স করতেও কোনো রকম সমস্যা করছে না। কিন্তু ভাববার বিষয় এটাই যে এই বাটনটার কি আদৌ কোনো দরকার ছিল? এই বাটন দিয়ে যা কিছু কাজ হয় সেই সব কাজই তো এই অ্যাকশন বাটন দিয়েই হয়ে যায়। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। মনে হচ্ছে অ্যাপেল এবার অ্যাকশন বাটনটাকে আর একটু অন্যরকম ভাবে কোনো নতুন কিছু করে মডিফাই করতে পারতো, যেটা অ্যাপেল করেনি। ইনফ্যাক্ট অ্যাপেল যেটা করেনি, যেটা আমার সব থেকে খারাপ লেগেছে, না 60 হার্টজের রিফ্রেশ রেট নয়, ইউএসবি টাইপ সি পোর্ট যেটা, সেটা এবারও ইউএসবি 2.0ই রয়েছে। ইউএসবি 3.0 সেটা কিন্তু প্রো মডেল দুটোতে আছে, নন প্রো মডেলে এবারও ইউএসবি 2.0। ডুয়েল স্টুডিও স্পিকার আছে, প্রো মডেলের মতোই আছে, কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকারের তলার দিকে সাউন্ড একটু বেশি। তবে যাই বলুন না কেন, সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। তো 60 হার্টজের কথা যেখানে হচ্ছিল, এই ডিসপ্লের দিকে চলে আসি। হ্যাঁ, 60 হার্টজ অসুবিধাজনক, সে যে যাই বলুক না কেন, অ্যাপেল ফ্যানরা যতই ডিফেন্ড করার চেষ্টা করুক না কেন। তবে আপনি যদি আইফোন 13, 14 বা 15 থেকে 16 প্লাসে আসতে চান বা 16 এ আসতে চান, আপনি এটা টের পাবেন না, কারণ ডিসপ্লে তো এমনিতে ভালো, কালার খুব ভালো, ব্রাইটনেস যথেষ্ট ভালো, 2000 HMB মানে পিক ব্রাইটনেসের কথা আর কি। এছাড়া 460 PPI আছে। আমি ভেবেছিলাম যেহেতু ডিসপ্লে সাইজটা বড়, সেক্ষেত্রে এই অ্যামোলেড ডিসপ্লেটা দেখতে অতটা ভালো লাগবে না, ক্রিস্পি লাগবে না, কিন্তু এই PPI এর ব্যাপারটা অ্যাপেল ঠিকঠাক ম্যানেজ করে সুন্দর দেখতে ডিসপ্লে করে দিয়েছে। কালার তো ভালোই, তার সাথে সাথে ডিসপ্লেটা সত্যি খুব ক্রিস্পি। কিন্তু আপনি যদি কোনোদিনও জীবনে একবারও 120 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত কোনো ফোন চালিয়ে থাকেন, তাহলে এই 60 হার্টজ চালাতে গেলে আপনাকে খুব কষ্ট পেতে হবে, অসুবিধা হবে, আপনার মন সন্তুষ্ট হবেই না, সে যত বড় অ্যাপেল ফ্যান হয়েই থাকুন না কেন আপনি। তবে দুঃখ ভুলে
যাওয়ার জায়গাও অনেক রয়েছে। বায়োনিক A18 চিপ, অ্যাপেল এবার বায়োনিক A17 প্রো দিয়ে দিতেই পারতো, কিন্তু তারা একেবারে নতুন 3 ন্যানোমিটারের বায়োনিক A18 চিপটা দিয়েছে। মানতেই হবে, এটা খুব ভালো কাজ করেছে। এটা সেকেন্ড জেনারেশনের 3 ন্যানোমিটারের চিপ, কিন্তু এই যে জেনারেশন চেঞ্জ হয়ে গেল তার ফলে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। পারফরমেন্স তো ভালো হবে, গেমারদের জন্য এই ফোনটা নিঃসন্দেহে খুবই ভালো হবে যদি আপনি 60 হার্টজে মানিয়ে নিতে পারেন। AnTuTu স্কোর 16 লাখের আশেপাশে আসছে, 60 FPS এ কন্টিনিউয়াস গেম প্লে করা যাচ্ছে। তবে হ্যাঁ, সেটা এখানে আমরা দেখাতে পারবো না, কারণ এটা দেখাতে হলে এটা আবার কম্পিউটারে মিরর করে বা অন্য মনিটরে মিরর করে সেখানে FPS মিটার দিয়ে নানা ঝঞ্ঝাট করে করতে হবে। তবে 60 FPS এ খেলা যাচ্ছে, এবং তারপর ব্রাইটনেস ড্রপ হচ্ছে না, কারণ ফোন খুব একটা গরম হচ্ছে না। এই জায়গাটা নোট করার মতো, গরম হচ্ছে তবে খুব বেশি গরম হচ্ছে না। তার জন্য অ্যাপেল কিছু চেঞ্জ তো করেইছে, যেমন বড় সড়ো এবার একটা হিট সিঙ্ক দিয়েছে, এমনকি ফ্রেমের মধ্যে চেসির মধ্যে তারা মেটাল ইউজ করেছে, ব্যাটারির চারিদিকে তারা মেটাল ইউজ করেছে। তবে ব্যাটারির জন্য একটা মেটাল শিল্ড ইউজ করার আরেকটা কারণ রয়েছে, এবার সলিড স্টেট ব্যাটারি দিয়েছে তারা, যাতে এই ব্যাটারিতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই সেফ থাকার জন্য অ্যাপেল কিন্তু এটা করেছে। এই ছোট ছোট খেয়াল রাখার জিনিসগুলোই তো অ্যাপেলকে অ্যাপেল বানায়। আইফোন 16 প্রো বা 16-এ এবার কিন্তু আগের বারের মতোই ক্যামেরা 48 মেগাপিক্সেল মেন সেন্সার আর 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আছে। আর ফ্রন্টে যে ক্যামেরাটা সেটা কিন্তু 12 মেগাপিক্সেলই আছে। মানে ক্যামেরাতে এমনিতে কিছু চেঞ্জ হয়নি, কিন্তু ক্যামেরার সেন্সার চেঞ্জ হয়েছে। এর রেজাল্ট হিসাবে শাটার ল্যাগ এবার একেবারেই নেই, খুব দ্রুত ছবি তোলা যাচ্ছে, সেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েও তোলা যাচ্ছে। আর ছবির কোয়ালিটি যদি বলেন আগের বারের মতোই আছে, তেমন কিছু চেঞ্জ হয়নি। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ছবি মোটামুটি, সেটা খুব ভালো এরকম বলবো না, তবে মেন সেন্সারের ছবি ঠিকঠাক আছে। আইফোন মানেই যে সেখানে দারুণ ছবি উঠবে এরকম কোনো ব্যাপার নয়। ডাইনামিক রেঞ্জ অবশ্যই ভালো হতে পারতো। পোর্ট্রেট ছবি সেটা ওয়ান অফ দ্য বেস্ট কখনোই নয়। এই দামে এর যারা কম্পিটিটর আছে তাদের পোর্ট্রেট ছবি কিন্তু এর থেকেও কখনো কখনো ভালো আসে। ভিডিওর ক্ষেত্রে ভিডিও আইফোনে বরাবরই ভালো ওঠে, এবারও ভালোই উঠেছে। তবে ফ্রন্টে সেলফি ক্যামেরা দিয়ে আমরা ভিডিও তুলতে গিয়ে দেখেছি যে ফিল্ড অফ ভিউ সেটা আরো ভালো হতে পারতো, সেটা আরো বেশি হলে, যেরকম অ্যান্ড্রয়েডে এখন থাকে আর কি, সেরকম হলে আমরা বলতাম যে হ্যাঁ ঠিকঠাক আছে। তবে অ্যাপেল ভিডিওর ক্ষেত্রে যেটা এবার অসাধারণ কাজ করেছে সেটা হচ্ছে ভিডিওতে পজ বাটন দিয়েছে। আগে আমরা কন্টিনিউয়াস রেকর্ড করতে বাধ্য হতাম, এখন পজ করে আমরা চেঞ্জ করতে পারি, তারপরে ছবি তুলতে পারি। এর ফলে অনেক সময় প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে খুবই সুবিধা হয়। কিন্তু লেন্স ফ্লেয়ার যেটা, সেটা কিন্তু এখনো আছে। প্রতিবার অ্যাপেল তাদের লেন্সের ওপর নতুন কোটিং দিচ্ছে যাতে লেন্স ফ্লেয়ার কমে যায়। এবারও কমেছে, গতবারের থেকে কমেছে, কিন্তু লেন্স ফ্লেয়ার এখনো দেখা যাচ্ছে। ফিল্টারের মতো বিভিন্ন রকম জিনিস এবার অ্যাপেল দিয়েছে যেগুলো আমাদের কাজে লাগতে পারে। আসলে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই নানা রকম ফিল্টার ইউজ করে আমরা ছবিকে এডিট করব, এই সুবিধাটা থাকা খুব জরুরি। অ্যাপেল সেটা এবার দিয়েছে। এমনকি ছবি তোলা হয়ে যাওয়ার পরও তারপরও আমরা বিভিন্ন রকম ভাবে সেই ছবিকে কাস্টমাইজ করতে পারি। কালার টোন থেকে আরম্ভ করে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে আরম্ভ করে সবকিছু ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। কিন্তু যেটা প্রয়োজনীয় ব্যাপার ছিল, যেটা গুগল বারবার করে দেখাচ্ছে, স্যামসাং এর এআই তে বারবার আমরা দেখছি, অ্যাপেল এআই বা অ্যাপেল ইন্টেলিজেন্স সেই জায়গাতে আমাদের অনেক কিছু প্রমিস করেছে, কিন্তু সেগুলো এখনো অবধি আমরা পাইনি। iOS 18 চলছে এই আইফোনে, কিন্তু iOS 18.1 এ সম্ভবত সেই সব কিছু ফিচার আসবে। আমি 16 প্রো ম্যাক্স এখানে iOS 18.1 বিটা ইউজ করছি। অ্যাপেল এআই এর সামান্য কিছু ফিচার এখানে দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ফিচার যেগুলো অ্যাপেল প্রমিস করেছে সেগুলোর জন্য আমাদের এখনো অন্তত 2 মাস অপেক্ষা করতে হবে, তাও যদি আপনি ইউরোপ বা আমেরিকাতে থেকে থাকেন। আমাদের এখানে আসতে অন্তত 6 মাস তো অপেক্ষা করতে হবেই। ক্যামেরা টোন যেরকম চেঞ্জ করা যাচ্ছে, তেমনি এবার T9 কিবোর্ড সেটাও এসে গেছে, কিন্তু যেটা আসেনি সেটা হচ্ছে ফ্ল্যাশের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ করার সুবিধা, কাস্টমাইজ করার সুবিধা, সেটা কিন্তু এখনো পাইনি আমরা। এবার যে ব্যাপারটা ইম্পর্টেন্ট ব্যাপার, ব্যাটারি লাইফের কি হচ্ছে। অ্যাপেল আসলে এবার আইফোনের প্রো সিরিজের ফোনগুলো, বিশেষ করে আইফোন 16 প্রো ম্যাক্স, তার ব্যাটারি লাইফ বা তার ব্যাটারি ক্যাপাসিটি বেশি দেখানোর জন্য এবার কিন্তু আইফোন 16 প্লাস এর ব্যাটারির সাইজ কমিয়ে দিয়েছে। এটা সাধারণত হয় না, অ্যাপেল ব্যাটারির সাইজ বাড়িয়ে দেয়, এবার ব্যাটারির সাইজ কমিয়ে দিয়েছে। তবুও এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু কমেনি। ইনফ্যাক্ট আমার ধারণা আইফোন 16 সিরিজের যে কটা ফোন আছে তার মধ্যে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ ফার্স্ট পজিশনে অথবা সেকেন্ড পজিশনে থাকবে। তার সবথেকে বড় কারণ এখানে রিফ্রেশ রেট 60 হার্টজ। দ্বিতীয় সবথেকে বড় কারণ যে এখানে এবার বায়োনিক A18 চিপ যেটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্ট। তো সেক্ষেত্রে ব্যাটারি কমে গেলেও ব্যাটারি নিয়ে কমপ্লেন করার কিছু নেই, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। ইউআই তে কাস্টমাইজ করার ফিচার যেগুলো অ্যান্ড্রয়েডে আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি সেগুলো টুকটাক এসেছে, মানে ওই আইকন চেঞ্জ করা থেকে আরম্ভ করে যে ব্যাপারগুলো সেগুলো আমরা আগেই দেখেছি, আইফোনে এসে গেছে, আইফোন 15 সিরিজের ফোনেও সেগুলো পেয়েছি। কিন্তু এর বেশি কিছু কবে আসবে, যবে আসবে তবে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে, তার জন্যই সাবস্ক্রাইব করে রাখতে বলি। তো দেখা যাক iOS 18.1 বা 18.2 কোথায় গিয়ে অ্যাপেল আমাদের অ্যাপেল ইন্টেলিজেন্স দেয়। ততদিন অবধি আইফোন 16 প্লাস যারা বড় ডিসপ্লে পছন্দ করেন, গেম খেলার জন্য পছন্দ করেন, অথচ বাজেট খুব বেশি নেই, তাদের জন্য 16 নেওয়ার থেকে 16 প্লাস নেওয়াটাই বেটার। কিন্তু এমনিতে যদি বলেন পয়সা উসুল ফোনের কথা, যদি বলেন কম্প্যাক্ট ফোন নেওয়ার ব্যাপার, তাহলে আইফোন 16 প্লাস না নিয়ে 16 নেওয়াই ভালো। তবে আমার মতে সব থেকে পয়সা উসুল ফোন হবে আইফোন 16 প্রো। তার একে দাম কমে গেছে, তাছাড়া আইফোন 16 প্রো ম্যাক্সে আমরা যা কিছু পাচ্ছি প্রায় সবই আইফোন 16 প্রোতে পাচ্ছি। তো
তো আজকের ভিডিওতে এই অবধিই থাক, আর বেশি কিছু বলবো না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।